নেতানিয়াহু That's true. ইসরায়েলের ভেতরে ভীষণভাবে বিতর্কিত। এই মুহূর্তে তার পদত্যাগের জন্য প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ করছে ইসরায়েলে। ইসরায়েল আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একটা একটা দেশ। এরা এই নেতানিয়াহু বলেন আর ইসরায়েলের মিলিটারি বলেন, এরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। এরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নিজেরা কি করছে নিজেরাই জানে না। আরবের বা আরব জোটের প্রধান পৃষ্ঠপোষক ছিল, অস্ত্রদাতা ছিল, মদতদাতা ছিল, অর্থ বা প্রশিক্ষণ সব ধরনের সহযোগিতা দিয়েছে আমেরিকা। ইরান তো হামলা করলো, এখন পাল্টা হামলা যদি ইসরায়েল করে আবার, সেটার সম্ভাবনা কতটুকু দেখছেন? এবং ইরানের প্রস্তুতিটা কিরকম আছে বলে আপনার মনে হয়? যদিও ধন্যবাদ, খুবই রুশ গুরুত্বপূর্ণ। ভাই বলেছে ইরানের সামরিক শক্তির কিছুটা বর্ণনা করেছেন। আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম এটা, যে এই ইরানের প্রস্তুতি কতটুকু যদি পাল্টা হামলা হয়। খুবই গুরুত্ব হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। কারণ হচ্ছে যে হামলা ইরানের পক্ষ থেকে হয়েছে, এখন পাল্টা হামলার প্রশ্ন এবং পাল্টা হামলার নো নো নো, আশঙ্কা। সিরাজ ভাই, যারা ইরান ইরান হামলা করেনি, আগে হামলা করেছে ইসরায়েল দূতাবাসে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটাক। ইরান না রিটালিয়েট করেছে। না হ্যাঁ, ঠিক আছে, ইরান রিটালিয়েট করেছে, অর্থাৎ পাল্টা হামলা করেছে বা প্রতিশোধ নিয়েছে, যাই বলেন। আমরা আমরা এই হামলাকে হামলা ট্রু বলছি এই অর্থে। প্রমিস নামে তাদের এই তো অভিযানটার নাম ইরান দিয়েছে, কিন্তু হ্যাঁ, ট্রু প্রমিস হ্যাঁ, মানে ট্রু তাদের প্রমিস প্রমিসকে মানে ইয়া করার জন্য। প্রমিসটা জি। সত্য, সঠিক। হুম। অর্থাৎ তারা যে ইরানের রাহাবার, ইরানের সর্বোচ্চ নেতা যে বলেছিলেন যে ইসরায়েল হুম। শাস্তি পাবে, আমরা ইসরায়েলকে শাস্তি দেব, এই যে প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছিল, সেই প্রতিশ্রুতিকে কে সত্যে পরিণত করেছে, এই জন্য ট্রু প্রমিস নাম দিয়েছে এই অভিযানটা। যাই হোক, এখন ইরানের পক্ষ থেকে এই রিটালিয়েট করার পরে এখন পাল্টা হামলা যদি আবার ইসরায়েল চালায়, বা ইসরায়েলের পক্ষ থেকে হামলা কতটা সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা রয়েছে, সেই প্রশ্ন আপনার। আমি মনে করি যে ইরান এবং ইসরায়েলের দীর্ঘদিনের যে সম্পর্ক, এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের উপরে বা মধ্যপ্রাচ্যের উপরে যেভাবে ছড়িয়ে ঘুরিয়ে ছড়িয়ে ঘুরিয়ে আসা ঘোরানোর চেষ্টা করছে, ঘুরিয়ে আসছে, তার প্রেক্ষাপটে এখন তার নৈতিক দায়িত্ব আছে। মানে তার অবস্থান থেকে, ইসরায়েলের অবস্থান থেকে নৈতিক দায়িত্ব এখন ইরানের উপর হামলা চালানো। এবং হুম। নেতানিয়াহুকে যদি ক্ষমতায় টিকে থাকতে হয়, তাহলে তার কাছে এই মুহূর্তে যুদ্ধ করা ছাড়া আর কোনো পথ নেই। নেতানিয়াহু That's true. ইসরায়েলের ভেতরে ভীষণভাবে বিতর্কিত। এই মুহূর্তে তার পদত্যাগের জন্য প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিক্ষোভ করছে ইসরায়েলে, এবং এই যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে। এবং হামাস এবং জিহাদ আন্দোলনের যোদ্ধাদের হাতে যে ইসরায়েলিরা বন্দী আছে, তাদেরকে মুক্ত করার কথা বলছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবারই আশ্বস্ত করছে, বাট একজন বন্দীকেও এখনো মুক্ত করতে পারেনি। আর হামাসকে নির্মূল করার যে লক্ষ্য ঘোষণা করেছিল, সেই লক্ষ্য অর্জন করতে পারেনি, একেবারেই মোটেই না। এখন এই অবস্থায় ইসরায়েলের একটা নৈতিক দায়িত্ব এসে গেছে ইরানের উপর হামলা চালানো। কিন্তু হুম। সেটা খুব সহজ হবে না। সহজ হবে না অনেকগুলো কারণে। রুশ ভাই যে কথা বলেছেন যে ইরান ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে পিছিয়ে, এটা রুশ ভাইয়ের বিশ্লেষণ। আমার বিশ্লেষণ ভিন্ন জায়গায়, ভিন্ন রকম। সেই বিশ্লেষণে যাওয়ার আগে অন্য কথাটা বলে আসি, যে আপনার যদি ইরানের উপরে ইসরায়েল হামলা চালায়, হুম। 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 তাহলে আমেরিকার সমর্থন প্রয়োজন। রুশ ভাই আগেই বলেছেন সে কথা। হুম। হুম। এই যে সমর্থন প্রয়োজন, এই সমর্থন কিন্তু দেবে না বলে আমেরিকা ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ফোন করেছিলেন নেতানিয়াহু। নেতানিয়াহুর যে যুদ্ধকালীন মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে ইরানের উপর হামলা করবে তারা, পাল্টা হামলা। এই সিদ্ধান্ত নিয়ে জো বাইডেনের সাথে আলোচনা হলে জো বাইডেন তাতে ভেটো দিয়েছে, তাতে সম্মতি দেননি। এবং তিনি বলেছেন যে তোমরা যদি এই হামলা করো, তাহলে আমরা সেই হামলায় জড়িত হব না। এবং আরব দেশগুলো, কাতার, কুয়েত, ওমান এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সবাই বলেছে যে তারা তাদের ভূমি ব্যবহার করতে দেবে না ইরানের উপর হামলা চালানোর জন্য আমেরিকা। এই কথাটার এখন গুরুত্ব আছে। আরো আহ, এক বছর আগে হয়তো এতটা গুরুত্ব ছিল না, কিন্তু এখন গুরুত্ব আছে। গুরুত্ব আছে এই কারণে যে এই যে আরব দেশগুলো, এই আরব দেশগুলো এখন ইরানের সাথে সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ করেছে। ঠিক ততটাই সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়েছে আমেরিকার সাথে। এর কারণ হচ্ছে যে হুতিদের সাথে, আপনি জানেন যে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের
দীর্ঘদিন ধরে, প্রায় 7-8 বছর ধরে যুদ্ধ চলেছে। এই যুদ্ধে সৌদি আরবের বা আরব জোটের প্রধান পৃষ্ঠপোষক ছিল, অস্ত্রদাতা ছিল, মদতদাতা ছিল, অর্থ বা প্রশিক্ষণ সব ধরনের সহযোগিতা দিয়েছে আমেরিকা। অথচ এই হুতিরা সৌদি আরবের আরামকো তেল স্থাপনার উপরে কয়েক দফা হামলা চালিয়েছে এবং আরামকো তেল স্থাপনাকে একেবারে তছনছ করে দিয়েছে। আপনি, আমি এটা নিশ্চিত থাকতে পারি যে আরামকো তেল স্থাপনা কিন্তু অরক্ষিত অবস্থায় আমেরিকা রাখেনি। সেখানে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সবই ছিল, কিন্তু তারপরেও হুতিদের ড্রোন হামলা তারা ঠেকাতে পারেনি। আবার আমেরিকা এবং সৌদি আরব বলেছিল সেই সময় যে ইরান এই হামলা চালিয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে। তো ইরানের হামলা হোক আর সৌদি এই হুতিদের হামলা হোক, যাদেরই হামলা হোক না কেন, কোনো হামলা কিন্তু ঠেকাতে পারেনি। তার হুম, মানে আমেরিকার প্রযুক্তি হুতিদের অথবা ইরানের ওই হামলা ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারপরে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য কেন্দ্র হুম, দুবাইয়ে এবং আবুধাবিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল হুতিরা, সেটাও ঠেকাতে পারে। এবং এই প্রেক্ষাপটে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বুঝে গেল যে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। তখন চীনের মধ্যস্থতায় ইরানের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে এবং আপনার সংযুক্ত আরব আমিরাত, সৌদি যে পথে চলে আরব আমিরাত সেই পথে চলে, সংযুক্ত আরব আমিরাত ইরানের সাথে সম্পর্ক অনেকটা ইজি করেছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমান এবং কুয়েত সবসময় নিরপেক্ষ অবস্থানে থেকেছে। নিরপেক্ষ অবস্থানে থাকার মানে হচ্ছে তারা প্রকৃতপক্ষে ইরানের পক্ষে, তারা সৌদি আরবের পক্ষে যায়নি। আর কাতারের সাথে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশরের যে দ্বন্দ্ব 2017 সালে হয়েছে, হুম, সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করেছিল কাতারের উপরে, সেই দ্বন্দ্বে কিন্তু ইরান কাতারের পাশে ছিল। অতএব এই কাতার আজকে ইরানের পক্ষে ভীষণভাবে সমর্থন দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং আপনি জানেন যে এই হামাসের যে শীর্ষ নেতা, প্রধান নেতা ইসমাইল হানিয়া, তিনি কিন্তু কাতারেই থাকেন। আচ্ছা। এবং কাতার চলমান প্রেক্ষাপটে, চলমান যুদ্ধ দ্বন্দ্বের সংঘাতে কূটনৈতিক 1 নম্বর কূটনীতির ভূমিকা পালন করছে, হুম, বিশেষ করে মধ্যস্থতা বা যুদ্ধবিরতি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। তো সেই জায়গায় কাতারও ইরানের উপরে হামলা চালাতে দেবে না, আমেরিকাকে অনুমতি দেবে না। যদিও মধ্যপ্রাচ্যের যে বিমান ঘাঁটি তার সদর দপ্তর কাতারে আমেরিকার, কিন্তু কাতার ইরানের উপর হামলা চালাতে দেবে না, এটা নিশ্চিত। সেই প্রেক্ষাপটে আরব হুম, দেশগুলো যদিও অনেকটা দুর্বল অবস্থানে বা কখনো কখনো বিশ্বাসঘাতকতার পর্যায়ে গেছে, কিন্তু এই মুহূর্তে এই প্রেক্ষাপটে ওই পরিস্থিতি কিছুটা পরিবর্তন হচ্ছে, অনুকূলে এসেছে ইরানের। এটা গেল একটা দিক। হুম, আর একটা দিক হচ্ছে যে ইরানের উপর যদি ইসরায়েল হামলা চালায়, পাল্টা হামলা, তখন ইরান কিন্তু পরিষ্কার করে বলেই দিয়েছে যে আমরা যে হামলা চালিয়েছি এটার এখানেই শেষ, সমাপ্তি ঘোষণা করেছে। এরপরে যদি ইসরায়েল কোন রকমের ফার্দার হামলা চালায়, তাহলে ইরানের পক্ষ থেকে দ্বিগুণ শক্তি দিয়ে কঠোর ভাষায় জবাব দেওয়া হবে। এবং এই হামলায়, ইরানের বিরুদ্ধে হামলায় যদি আমেরিকা জড়িত হয়, তাহলে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, সে সমস্ত ঘাঁটিগুলো ভীষণভাবে আক্রান্ত হবে। তো এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে ইসরায়েলের উপরে যদি নৈতিক দায়িত্ব বর্তায়ও এই ইরানের উপর হামলা চালানো, কিন্তু এই মুহূর্তে এই প্রেক্ষাপটে হামলা চালানোটা অনেকটা কঠিন হয়ে গেছে বা পরিস্থিতি আরো জটিল হবে। তো এই মুহূর্তে পরিস্থিতি জটিল যদি হয়, তাহলে অনেকগুলো সমীকরণ সামনে এসে যায়। একটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বেড়ে যায়। আর একটা হচ্ছে বিশ্ব অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর একটা হচ্ছে বাইডেনের সামনে ইলেকশন, এই ইলেকশনের অবশ্যই তার পরাজয় নিশ্চিত করবে বাইডেন নিজেই। ইউক্রেন যুদ্ধে আমেরিকা ভালো করতে পারেনি, গাজা যুদ্ধে এসে একটা কিছু ফলাফল দিয়ে মার্কিন জনগণকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু 6 মাস যুদ্ধ প্রলম্বিত হওয়ার কারণে সেই পরিস্থিতি এখন নেই। আর ইরানের সাথে যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। সেক্ষেত্রে ইরান একদম ফার্স্ট টার্গেট নেবে হরমুজ প্রণালীকে, হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, হুতিরা বাবাল মান্দেব প্রণালী বন্ধ করে দেবে। অথচ এই দুটো প্রণালী দিয়ে বিশ্বের 30 থেকে 40% তেল সরবরাহ হয় প্রতিদিন।
এছাড়া অন্যান্য বাণিজ্যও আছে। এই সামগ্রিক পরিস্থিতিতে এখনই হুতিদের হামলায় লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, ইভেন ইন্ডিয়ান ওশান কার্যত ইসরায়েল, আমেরিকা এবং ব্রিটেনের জন্য একেবারে আহ, হারাম হয়ে গেছে। এই জায়গায় তাদের কোনো অবস্থান নেই, ভীষণভাবে সংকটাপন্ন অবস্থা। এবং ইসরায়েলের অর্থনীতি কিন্তু এই কারণে ভীষণ চাপে পড়েছে। এই অবস্থায় যদি ইরানের সাথে যুদ্ধ সংঘাত শুরু হয়, তাহলে হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব যদি একদম কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, তাহলে সারা বিশ্বের অর্থনীতি কলাপস করবে। এইরকম প্রেক্ষাপটে অনেকগুলো ইকুয়েশন সামনে আসবে, যার কারণে ইসরায়েলকে হামলা করতে দেবে বলে আমার মনে হয় না। এবং হ্যাঁ, যদি ইসরায়েলকে হামলা করতে দেয়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে। ফিরোজ ভাই, আপনি তো শুনলেন সিরাজ ভাইয়ের কথা। একই প্রশ্ন আপনার কাছে যে মানে ইরান কতটা রুখতে পারবে যদি আবার হামলা করে ইসরায়েল? আপনি সিরাজ ভাইয়ের কথা শুনলেন, আপনার কথা জানতে চাচ্ছি। সিরাজের সিরাজের একটা কথার জবাব দেই। সেটা হচ্ছে যে বলছিল যে হুতিরা যখন অ্যাটাক করে ওই সৌদি আরবদের কাছে বা ইউএর কাছে আমেরিকান পেট্রিয়ট থাকে, এরা কিছু করতে পারে না। এটা আমেরিকান পেট্রিয়টের সমস্যাটা। সমস্যাটা হলো গাধা, অযোগ্য অথর্ব আরবদের সমস্যা। আপনি এদেরকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজিও দেন, এই গাধাগুলি জীবনেও যুদ্ধ করতে পারবে। হ্যাঁ, ওই যে সোভিয়েত রাশিয়া যখন 1973 সালের যুদ্ধে সর্বোচ্চ, সেই সময়কার সর্বাধুনিক সমরাস্ত্রগুলো ওই সিরিয়ান বাহিনীকে, ইজিপশিয়ান বাহিনীকে দিয়েছিল, তখন ওই আপনার ওই যে যে সিরিয়ার যে গোলান হাইটস দখল করে, সেখানে সিরিয়া প্রথমে আগে এগিয়ে গিয়েছিল, তার কারণ ওর কাছে সর্বাধুনিক ট্যাঙ্ক গুলা ছিল সোভিয়েত রাশিয়ার। কিন্তু পরে ইসরায়েলের মানে ধাওয়া খেয়ে আবার ওই ট্যাঙ্ক ফেলায় দিয়া চলে আসছে। তো সোভিয়েত রাশিয়ার এক জেনারেলকে জিজ্ঞাসা করছিল সাংবাদিকরা যে আপনাদের সমরাস্ত্রের এই অবস্থা কেন, তো বলছিল যে আমাদের সমরাস্ত্র ঠিক আছে, কিন্তু এর ইয়ের মধ্যে যদি এক একটা মানে ছাগল বসে থাকে তাহলে তো আমি কিছু করতে পারবো। তা আরবদের কথা বলে লাভ লাভ নাই সিরাজ। এরা কোনো যোদ্ধা জাতি না, এরা এরকমই। ওই মধ্যপ্রাচ্যের মধ্যে যোদ্ধা জাতি আছে ইরান, আর একটা, যদিও তো তুর্কিরা মধ্যপ্রাচ্যের মধ্যে পড়ে না, তুর্কিরা একটা ভালো ফাইটিং ফোর্স। এখন এই ইরানের যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমি, যদিও সিরাজ এটা বলছে যে ইরানের সামরিক শক্তি, ইরানের মানে মিলিটারি পাওয়ার, কনভেনশনাল মিলিটারি পাওয়ার এমনি দেখলে আপনি দেখবেন যে ট্যাঙ্ক অনেক, বিমান অনেক, কিন্তু এদের বিমানগুলো অনেক পুরনো, স্টিল বিমান নাই, ফোর্থ জেনারেশনের নাই। রাশিয়ার কাছ থেকে রিসেন্টলি কিছু SU-35 বিমান এনেছে। এগুলো দিয়ে ওরা সাস্টেইন করা ইসরায়েলের সাথে এরকম করে সম্ভব হবে না, মানে ওরকম কনফ্রন্টেশন এখানে সম্ভব হবে না। কিন্তু ইরান একটা বড় দেশ, এর মানে আপনার অর্থনৈতিক এবং সামগ্রিক শক্তি অনেক বেশি ইসরায়েলের থেকে। আর কোনোভাবে যদি আমেরিকা বা ওয়েস্টার্নাররা এই ডিটাচ থাকে ইরানের কাছ থেকে, যে এই পাগলামির থেকে আমরা দূরে থাকবো, এবং তারা কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এরা অনেক কিন্তু সরে গেছে ইসরায়েলের কাছ থেকে, আপনারা এটা স্বীকার করতে পারে, এরা কিন্তু অনেক সরে গেছে। এত মানবাধিকার বিরোধী তো ওরাও সহ্য করতে পারছে না। ইসরায়েল আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একটা একটা দেশ। এরা এই নেতানিয়াহু বলেন আর ইসরায়েলের মিলিটারি বলেন, এরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। এরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নিজেরা কি করছে নিজেরাই জানেন। এরা নিজেদের ধ্বংস ডেকে আনছে, এটা কাউকে ধ্বংস করতে হবে না, ওরা নিজেরাই এরকম করে ধ্বংস শেষ হবে। ইরানের বিরুদ্ধে গ্রাউন্ড অ্যাটাক করা বা বড় ধরনের অ্যাটাক করা ইসরায়েলের পক্ষে এককভাবে সম্ভব নয়, আমেরিকা বা অন্যদের সমর্থন ছাড়া। এটা এটা সত্য কথা। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম এই যে ধরেন কালকে যে কয়েকশো আপনার মিসাইল, এমনকি এর মধ্যে ক্রুজ মিসাইল ছিল, ক্রুজ মিসাইল হচ্ছে একদম পিন পয়েন্ট যেখানে যা প্রোগ্রাম করা থাকে ঠিক সেখানে এটা আঘাত করতে পারে। ক্রুজ মিসাইল গুলো এগুলো অনেক জায়গায় মানে ব্যর্থ হয়েছে, তার কারণে ইসরায়েলের আয়রন ডোম এবং অন্যান্য টেকনোলজি দিয়ে এগুলোকে তারা নিউট্রালাইজ করতে পেরেছে। ওদের কাছে টেকনোলজি এক হচ্ছে, ওরা একটু ওরা এগুলা টেকনোলজি গুলো ভালো আছে। ইরানের কাছে আছে হচ্ছে রাশিয়ান টেকনোলজি, কিছু চাইনিজ টেকনোলজি। এই টেকনোলজি গুলো এখনো মানে ওয়েস্টার্ন টেকনোলজি সমকক্ষ না, যেটা আমরা সিরিয়াতে দেখতে পারি। সিরিয়াতে প্রচুর রাশিয়ান টেকনোলজি আছে, S-300 এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু ইসরায়েলি বিমানগুলো কন্টিনিউয়াসলি দামাস্কাসের বিমানবন্দরে এসে হামলা করে সুন্দর দিব্যি চলে যেতে পারছে, ফেরত যেতে পারছে। এই যে ইরানের কনসুলেটে যে হামলা করলো ক্রুজ মিসাইল দিয়ে, ইজি আপনার সিরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম কিছুই করতে পারেনি। তার মানে হয় টেকনোলজি খারাপ, আর নাহলে সিরিয়ানরা হলো একটা উল্লুক, অপ্রশিক্ষিত নাদান, দুটার একটা। এখন নাদান গুলারে আমরা যদি কনসিডার করি তাহলে হবে না, টেকনোলজিকেও আমাদের কনসিডার মানে করতে হবে। তো ইরানের প্রিভিলেজটা হচ্ছে বর্তমান প্রেক্ষিতে এই রাইট অ্যাট দিস, সেটা হচ্ছে যে তারা একটা শক অ্যান্ড ইসরায়েলের বিরুদ্ধে তৈরি করতে পারছে। হুম। এই যে ইসরায়েল এখন বসে বসে ভাববে,
আমাকে তো মান সম্মান বাঁচাতে গেলে অ্যাটাক করতে হবে, আমেরিকার পা ধরবে খালি বারবার বসে পেলে, ও বস আমাকে একটু অনুমোদন দাও, আমি যে অ্যাটাক করে আসি, আমাকে একটু কাভার দাও হরমুজে, আমি একটু এই করে আসি, তোমার ফ্লিট দিয়ে আমাকে একটুখানি সহায়তা করো, তোমার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে অ্যাওয়াক্স দিয়ে আমাকে সহায়তা করো। এগুলা করবে। আমেরিকা যদি না দেয়, দেন ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর দেম। আর যেটা হওয়ার সেটা হয়ে গেছে, যেটা মানে পাওয়ার। তবে আমি আবারও বলছি যে কালকে যদি আরেকটু বেশি মাত্রায় হতো তাহলে খুশি হইতাম আর কি। যদি লেবাননের ওইখান থেকে 1,000 মিসাইল বা রকেট ছোড়া হইতো, তাহলে হয়তো দেখা যেত যে 200টা গিয়ে অন্তত পক্ষে পড়ছে। তো 200টা পড়লে ওদের জন্য যথেষ্ট ছিল, আক্কেল বা মানে ভালোই আক্কেল হয়ে যেত। কেন এই ভীতু জাতি আরো একটু ভয় দেখানো দরকার ছিল। এরা মনে করছে যে ওদেরকে দুনিয়াতে কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, এখন দেখা যাক। তবে এই ইসরায়েল হলো একটা মানে একটা অবৈধ আমি রাষ্ট্র।